Okay. গ্রেট। সো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এসএসসি ফ্রি রিভিশন কোর্সের আমাদের ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের আমাদের চ্যাপ্টার 4, যেটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা বা কাজ ক্ষমতা শক্তির আমাদের লেকচার 1-এ। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা এসেছো, যারা যারা মানে আসতে পারেন, যারা যারা আসতে পারেনি তাদের জন্য কাইন্ডলি তোমরা একটা কাজ করতে পারো, যে তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দিতে পারো যাতে তারাও জয়েন করতে পারে। তো সবার আগে যে কাজটা আমাকে একটু কাইন্ডলি তোমরা জানাও যে পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা বা আমাকে পরিষ্কার শোনা যাচ্ছে কিনা, সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু তোমরা কনফার্ম করো, তাহলে আমরা আজকের পড়াশোনা আমরা শুরু করে দিব। সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু দেরি হয়ে গেল যান্ত্রিক ত্রুটির কারণে। যাই হোক, তো ঠিক আছে, সবার কাছে আমি ক্ষমা চাওয়া ছাড়া আসলে কিছু করার নেই। স্টিল আমরা চেষ্টা করবো যে নেক্সট দিন থেকে আমরা ঠিক টাইমে বা একটু টাইমের আগে আসার। অলরাইট, ফাইন। Fine, great. Alright, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, থ্যাংক ইউ ফারিম আহসান। পুরা মানুষজন এখানে এসে কি করতেছে, হ্যাঁ রে। ওকে, শেয়ার ডান ভাইয়া, সমস্যা নেই। শেয়ার জাস্ট তোমাদের পার্সোনাল জায়গাগুলো থেকে তোমরা দিতে পারো, না দিতে পারো, জাস্ট তোমাদের জন্য। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কিছু কথা বলা দরকার যে এখন তোমাদের যারা এসএসসি 21 তাদের পরীক্ষা খুবই নিকটে। প্রতিদিন একটু খেয়াল রাখবে, এখন থেকে 6টা থেকে তোমাদের ডেইলি ক্লাস হবে, হয়তো বা 6টা 6টা 6:30 পর্যন্ত হতে পারে, মানে দেরি হতে পারে। তবে এই টাইমটাতেই মোটামুটি যে মাগরিবের নামাজের পরেই তোমাদের ফিজিক্স ক্লাস থাকবে, এবং হায়ার ম্যাথ ক্লাসটা হচ্ছে তোমাদের প্রতিদিন 8টা বাজে থেকে থাকবে। সো মোটামুটি আমরা এটা টার্গেট করেছি যে এই মাসের মধ্যে তোমাদের এসএসসি 21-এর সিলেবাস যতটুকু আছে আমরা যতটুকু পারি রিভিশন করে দেওয়ার। এরপর হচ্ছে যে আমরা 22 ব্যাচদের জন্য প্রোগ্রামগুলো আমরা হাতে নিব। সো মোরলেস তাহলে কথা এতটুকুই ছিল আমরা ইনিশিয়ালি। তাহলে আমরা আজকে পড়াশোনাটা শুরু করি। কাজ ক্ষমতা শক্তি বা কাজ শক্তি ক্ষমতা, এই চ্যাপ্টারটা না অনেক কন্টেন্ট আসলে। বইতে দেখা যায় অনেক ছোট একটা চ্যাপ্টার, কন্টেন্টগুলো খুব সীমিত, কিন্তু ভিতরে দেখলে অনেক কন্টেন্ট না তারা ফুড ফর থটের জন্য দিয়ে দিচ্ছে, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, প্রশ্নগুলো অনেক বিস্তারিত আকারে আসে। সো যার কারণে বইতে অনেকটা ছোট মনে হলেও আমি আসলে ছোট উপায়ে শেষ করব না। এই চ্যাপ্টারটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করব। আজকে যে জিনিসটা পড়াশোনা করব হচ্ছে আমরা লেকচার কয়টা হবে বা কীভাবে আমি পড়বো সেটা একটু আউটলাইনটা তোমাদেরকে দিয়ে দিই, যাতে করে তোমাদের ক্ষেত্রে সুবিধা হয় যে তোমাদের গ্যাপ যার যার যেখানে আছে সেখানে তোমরা আবার পড়াশোনা করতে পারো। হাউএভার, আজকে আমরা পড়াশোনা করব হচ্ছে যে কাজ নিয়ে। সো ইন জেনারেল যে কাজ, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, মানে কাজের অল অ্যাবাউট মোটামুটি ডিটেলস আমরা এখানে আলোচনা করব। প্রথমে হচ্ছে কাজ নিয়ে, অ্যান্ড সেকেন্ড যে আগামীকালকের লেকচার সেখানে আমরা শক্তি নিয়ে একটু ডিসকাস করব। ওকে, শক্তির বিভব শক্তি, গতিশক্তি নিয়ে আমরা আলোচনা করব। সো নেক্সট লেকচারটা থাকবে আমাদের 2 নাম্বার লেকচার থাকবে শক্তি নিয়ে। 3 নাম্বার লেকচারে গিয়ে আমি কাজ শক্তি যখন শিখে যাব, শক্তিতে বিভব শক্তি গতিশক্তি অবভিয়াসলি এখানে ডিসকাস করে যাব। আমি দুইটা স্পেসিফিক মানে টপিক না আলাদাভাবে পড়াবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে তোমাদের স্প্রিং ধ্রুবক নিয়ে অনেকগুলো প্রবলেম থাকে, একটা হচ্ছে স্প্রিংয়ের ম্যাথ নিয়ে, আর 4 নাম্বার লেকচারটা আমি আলাদা করেই রাখবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে স্প্রিং আর একটা হচ্ছে কুয়ার ম্যাথ। এগুলোর আলাদা আলাদা লেকচার দেওয়ার কারণ হচ্ছে অনেকেই তোমরা এই ধরনের ম্যাথ নিয়ে অনেক প্রবলেম ফেস করো। এই চ্যাপ্টারের মধ্যে বইতে বিস্তারিত নাই, কিন্তু এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা অনেক আসে। সো 4th লেকচারটা থাকবে আমাদের কুয়ার ম্যাথ নিয়ে। 5th লেকচারটা থাকবে হচ্ছে এরপরে, যেটা কিন্তু তোমাদের সবার অনেক ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড টপিক, যে এখানে যেটা হচ্ছে কপি কলের ম্যাথ। এটা দিয়ে আমি আলাদা একটা লেকচারই রাখছি। অ্যান্ড ফাইনালি হচ্ছে যে ক্ষমতা ও দক্ষতা। ক্ষমতা ও দক্ষতা, আর যেহেতু আমাদের হাতে খুব একটা বেশি সময় নাই, বা আমরা যেহেতু এই ডিটেলসে পড়তে গেলেই
আমাদের কাছে যেহেতু আবার একটা মেগা ক্লাস নেওয়ার জন্য মানে সেই সামর্থ্য হচ্ছে না, বা সেভাবে আসলে টাইম ম্যানেজ হচ্ছে না। তো আমরা যেটা প্ল্যান করেছি যে এটা এভাবে শেষ করার পর আশা করি তোমাদের কিছু বাকি থাকবে না। তারপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটা নিয়ে আমরা পুরো ফিজিক্সের যেসব প্রবলেম আছে সেগুলো নিয়ে আমরা একটা মেগা ক্লাস, সেটা হতে পারে তোমার 5-6 ঘন্টা, হোয়াট এভার যতক্ষণ লাগে। সো আমরা এটা পরে আসলে এটা নিয়ে অ্যারেঞ্জ করতে পারবো। সো মোরলেস এটা আমাদের জাস্ট একটা আউটলাইন যে আমরা আসলে কিভাবে কি পড়াশুনো করবো ওই জিনিসগুলোকে নিয়ে। সো দুইটা কথা, যে এটা এসএসসি 21 ব্যাচের জন্য যে শুধুমাত্র এটাই না, যারা যারা এসএসসি 21 ব্যাচ আছো তারা তো রিভিশন দিচ্ছই, 22 ব্যাচ এবং 23 ব্যাচ যারা যারা আছো তারাও ক্লাসগুলো করতে পারো। কারণ দেখতেই পাচ্ছ কতটা ডিটেলড অ্যান্ড কতটা ভিতরের থেকে আসলে কন্টেন্টগুলো নিয়ে পড়ানো হচ্ছে। আশা করি তোমরা উপকৃত হবে। ফাইন, আমি একটু দেখি। গ্রেট। সো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আজকের ক্লাস। সো প্রথমত তোমরা সবাই আমাকে একটু বলো তো যে আসলে কাজের ডেফিনেশন তোমরা কি কি জানো, আমাকে একটু কমেন্টে সবাই জানাও যে কাজ এর ডেফিনেশনটা, বা কাজ বলতে আমরা একদম আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে এটা একটু আমাকে বলো। কাজ বা ওয়ার্ক, কাজ বলতে কি সারাদিন মোবাইল টিপা বা বসে বসে মনে করো যে গেম খেলা, বা মানে একটা জায়গায় স্থির হয়ে থাকা। সো এই ধরনের কাজ, একটা বালতি নিয়ে দাঁড়ায় আছি, এনিথিং, এগুলো কাজ হতে পারে অবভিয়াসলি। বা মানে ধরো কোনো কিছু পাহারা দেওয়া বসে বসে, অবভিয়াসলি সব কিছু আমাদের কাছে কাজ। কিন্তু এটা সবাই বলে, রাইট? আমরা তোমার মোটামুটি স্কুল কলেজে যেখানে এটা পড়ে আসো সেখানে এই কথাটাই বলে যে আসলে কাজের পার্থক্যটুকু, ফিজিক্সের কাজটা কোয়াইট ডিফারেন্ট, রাইট? সো নর্মালি বলে যে আমরা ওই যে বসে থাকি পাহারা দেওয়া, বসে বসে মোবাইল টিপা, সবগুলো আসলে একটা কাজ, বা আমরা গেম খেলতে পারি, এনিথিং। আমাদের ভাষায় কাজ হলো, ফিজিক্সের ভাষায় কাজ বলতে ফিজিক্স একটু অন্যভাবে দেখে জিনিসটাকে। সো কাজ জিনিসটা আসলে, কাজ বলতে আমরা যেটা বুঝি, দুইটা টার্ম আমাদের মাথায় রাখা দরকার, খুব ভালো মতো শেখা দরকার। এক হচ্ছে বল, আর হচ্ছে স্মরণ। ওকে, এরা যে পাশাপাশি আছে এরা কখনো পাশাপাশি থাকে না। আমি যে বললাম যে কাজ, আমাকে যখন উচ্চারণ করব, ওয়ার্ক যখন উচ্চারণ করব, দুটো জিনিস আমার মাথায় রাখা দরকার, এক বল এবং স্মরণ। এই যে আমি দুটাকে যে আলাদা করে রাখছি, এদের মধ্যে সব সময় দ্বন্দ্ব লেগে থাকে। কি করা লাগে? এই যে বলটা, এই বল এবং স্মরণ, এই দুইটা মিলিত হয়েই আমাকে একটা কাজ প্রোভাইড করে। মানে মানে জিনিসটা হচ্ছে এইরকম যে তুমি যদি কোনো কিছু এক্সপেক্ট করে থাকো সেটার উপর তুমি কি করো, একটা এফোর্ট দাও। একটা এফোর্ট দিয়ে, একটা সার্টেন টাইম পর্যন্ত এফোর্ট দিয়ে তুমি একটা ফলাফল এক্সপেক্ট করো, তাই না? ঠিক সেই রকম একটা বস্তুর উপর তুমি যদি বল প্রয়োগ করো, এবং ওই বল প্রয়োগের ফলে, খেয়াল করো আমি আবার বলি, যে বলটা প্রয়োগ করছো ওই বল প্রয়োগের ফলে ওই বস্তুর যদি স্মরণ ঘটে, তাহলে এইটা হচ্ছে যে ওই বলটার একটা গেইন, বা ওই বস্তুর একটা গেইন, মানে সে কিছু অ্যাচিভ করেছে। মিনিং, আমি আরেকটু সুন্দর মতো যদি বুঝিয়ে বলি, জিনিসটা হচ্ছে এখানে যদি আমি একটা যদি ব্লক কল্পনা করি, এখানে যদি আমি একটা ব্লক কল্পনা করি, এই ব্লকের উপর আমি যদি একটা এফ ফোর্স প্রোভাইড করি, দেখো একটা ফোর্স দেই, তাহলে এই বলটার জন্য, আমি আবার বলি, এই বলটার জন্য যদি এই বস্তুটা এখন যে পজিশনে আছে সেখান থেকে, এটা হচ্ছে মনে করো এখনো কোনো স্মরণ হয় নাই 0 মিটার, এখান থেকে সে যদি একটা সার্টেন এক্স মিটার পরিমাণ যায়, বা স্মরণটা একটা নির্দিষ্ট দিকে বলের কারণে যদি তার স্মরণ ঘটে, সেটাকে বলছি আমি এটা একটা কাজ হয়েছে। এখন ভাইয়া আমি বুঝতে পেরেছি এখানে কাজ হয়েছে, কাজের তো স্পেসিফিক একটা আমার কোয়ান্টিটি প্রয়োজন, তাই না? কাজ তো আমরা নর্মালি দেখতে পাচ্ছি এখানের মধ্যে, অলরাইট, যে বল ইনটু স্মরণ, কোনো সমস্যা নেই। কিন্তু কি পরিমাণ কাজ হয়েছে সেটা তো আমাদের বের করা দরকার, তাই না? এই কারণে সবসময় মাথায় রাখবা, একটা আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, পরের সংজ্ঞাটাকে ইলাস্ট্রেট করব। কাজ হচ্ছে, কাজ হচ্ছে, খেয়াল করো, কাজ হচ্ছে কোনো বস্তুর উপর, কোনো বস্তুর উপর প্রয়োগকৃত বল, কোনো বস্তুর উপর প্রয়োগকৃত বল। আবার বলি, কোনো বস্তুর উপর প্রয়োগকৃত বল, এবং এবং ওই বল দ্বারা, ওই বলের জন্য
দায়ী সরণের গুণফল। আমি এখানে একটা পচা কথা লিখবো, একটা পচা ওয়ার্ড লিখবো। এই ওয়ার্ডটা তোমরা মানে এই শব্দটাকে এখন তোমরা স্কিপ করে যেতে পারো, বাট স্কিপ করা বলতে কি এই মুহূর্তের জন্য, একটু পরে আমি বোঝাচ্ছি। এই পচা ওয়ার্ডটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। সরণের জন্য দায়ী সরণের উপাংশের গুণফল। তাহলে ভাই আমি কি বলেছি? আমি বলেছি বল যেদিকে ঠিক সেই দিকে যেই পরিমাণ সরণ ঘটে তার গুণফল। তাহলে ভাই আমার এখানে ডাব্লিউ কি হবে? কাজ কত হবে? কাজ হচ্ছে নর্মালি এফ এক্স। তাহলে ভাই আপনি বললেন সরণ, এখানে গুণ করলেন সরণ, এখানে বললেন আবার সরণের উপাংশ। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ঠিক খুবই সিম্পল। তুমি চিন্তা করে দেখো, বল যেদিকে বলের সরণটাও ওইদিকে। এই জিনিসটা আমি আসলে কিভাবে ডিফাইন করব, এটা নিয়ে একটু আলোচনা করব। এই উপাংশ জিনিসটা এখন বোঝাবো, একটু ভালো মতো খেয়াল করো। তার আগে একটু বলো যে এখন পর্যন্ত যা যা বলেছি এখানে তোমাদের কোনো কনফিউশন আছে নাকি, এখনো কোনো সমস্যা আছে কি নাকি, একটু জানাও আমাকে। আচ্ছা, একজন বলছে কুয়ার প্রবলেম সলভ করায়েন স্যার। হ্যাঁ, আমি কুয়ার প্রবলেমের জন্যই তোমাদের আলাদা একটা লেকচার লাগবো, মানে একদম এ টু জেড আমি জাস্ট কুয়াই পড়াবো ওই লেকচারটাতে। অলরাইট, কোনো চিন্তা নেই, আমি ইনশাল্লাহ সব কিছুই পড়াবো। অলরাইট, বুঝেছি, কোনো কনফিউশন নেই, থ্যাংক ইউ। সো তাহলে আমরা এবার একটু এটা নিয়ে কাজ করি, এবার ভাইয়া আমি না এখানে একটা বল রেখেছিলাম, বলটাকে আমি বল দিলাম এই পাশে একটা আমি ধাক্কা দিলাম, একটা ফোর্স প্রোভাইড করলাম। বলটা না এত এত খারাপ যে বলটা এদিকে না গিয়ে সে এদিকে চলে আসলো। তাহলে ভাইয়া বলটাকে আমি কখনো এভাবে সোজা দিলে বলটা এদিকে যেতে পারে না? তার মানে এখানে কোনো একটা বল হয়তো বা আরেকটা ধাক্কা দিতে পারে, অন্য কোনো বল। আর ওইটা তো আমাদের মাথা ব্যথা না। আমাদের প্রশ্ন কি করেছি, আমাদের কাজ লাগবে, কাজের জন্য কি দরকার? বল, এবং ওই বলের দ্বারা দায়ী কতটুকু। তাহলে চিন্তা করে দেখো, আমি বলটা ধাক্কা দিলাম এই দিকে, আমার স্মরণ হওয়ার কথা এই দিকে, তাহলে চিন্তা করো সে গিয়েছে কোন দিকে? ওই দিকে। তাহলে আমার তো ওই দিক নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমার দরকার হচ্ছে বল যেদিকে এই বরাবর কতটুকু স্মরণ হচ্ছে। বল দিয়েছে এক্স অক্ষ বরাবর স্মরণ কতটুকু হয়েছে এটা। তাহলে চিন্তা করে দেখো বলটা কি করছে, যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে এখানে সে থিটা কোণ উৎপন্ন করে গিয়েছে। একটু খেয়াল করো জিনিসটা, একটু মনোযোগ দাও। এটা যদি থিটা কোণ উৎপন্ন করে যায়, এবার একটু খেয়াল করো তো দেখি, এই বলটা আমি বলেছি সে থিটা কোণ উৎপন্ন করে গিয়েছে, ঠিক আছে, এটার স্মরণ হয়েছে এইটুকু, আমি প্রশ্ন কি করেছি দেখো, স্মরণের উপাংশের গুণফল। উপাংশ সব বাদ দাও, তুমি জাস্ট চিন্তা করবা আমি বল দিচ্ছি যেদিকে সেদিকে কতটুকু স্মরণ হচ্ছে, এই জিনিসটা। বল দিচ্ছি এদিকে, বলের দিকে স্মরণ কতটুকু। এবার চিন্তা করে দেখো তো ভাইয়া, আমি না এইটুকু ভাইয়া বুঝতে পারছি না যে এখন আমার কাছে আছে এস আর একটা থিটা আছে, এটাকে আমি কিভাবে বের করতে পারি। চিন্তার কোনো কারণ নাই, এটাকে তুমি নাম দাও এইচ, এটাকে নাম দাও তুমি এক্স। ওকে, ট্রাইগোনোমেট্রি আমাদেরকে কি শেখায়? ট্রাইগোনোমেট্রি আমি যদি সূত্রটা লিখি সাইন থিটা ইজ ইকুয়াল টু কি আমাদের লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা কি বলতে পারি, এইচ বাই আমরা কি লিখতে পারি এস। তাহলে আমি তো জানি এস এর মান, বা আমাকে বলেছে এস পর্যন্ত এইটুকু, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, অতএব এইচ ইজ ইকুয়াল টু এস সাইন থিটা। ম্যাথ কি শেষ? আমার কাজ কি শেষ? কাজ বের করা শেষ? না ভাইয়া, আপনি তো বলেছেন হচ্ছে আমার বল যেদিকে দিয়েছে সেদিকে স্মরণ লাগবে, কিন্তু আপনি বের করছেন উপরের দিকে, উপরেরটা দিয়ে আমি আর কি করব? আমার কাজ কি শেষ? না। তাহলে ভাইয়া আমি বের করেছি মাত্র বলটা উপরের দিকে কতটুকু গিয়েছে বা ওই দিকে কতটুকু গিয়েছে, বাট আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে এখান পর্যন্ত। তাহলে কি করা লাগবে? আচ্ছা, সাইন দিয়ে পেলাম না, তাহলে আমি কস দিয়ে দেখি পাই নাকি। তো কস থিটা ইকুয়াল টু, আমরা জানি কস থিটা ইকুয়াল টু এক্স ওভার এস। তাহলে আমি বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু এস কস থিটা।
এস কস থিটা যখন পেয়ে গেছি ভাই, আমার তো এক্স দরকার, পেয়ে গেলাম। এখন আমার তাহলে ম্যাথটা যদি করতে হয় বা আমার যে কোনো কনসেপ্টের জন্য, তাহলে আমার কাজ কি হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু ফোর্স, জানি ফোর্স কতটুকু গিয়েছে, এফ ইন্টু, আমি এখান থেকে বলতে পারি এক্স কজ থিটা। তাহলে এটাকে আমি আসলে কি বলতে পারি, এই যে এইটুকুকে এটাকে আমার কাছে বলা হচ্ছে যে কাজের উপাংশ। এবার সবচাইতে বড় আলোচনায় আসি, উপাংশ জিনিসটা আসলে কি, এটা কাকে বলে? এটা তোমরা ইন্টারমিডিয়েটে গিয়ে যখন ভেক্টর পড়বো খুব ভালো মতো শিখবা, বাট আমি তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই, জিনিসটা তোমাদেরকে মানে ইন্টারেস্টিং লাগে, একটু একটু যদি বুঝতে সহায়তা মানে হয় আর কি। আমরা যখন জিনিসটা বলি, দেখো একটা জিনিসকে যখন এভাবে কল্পনা করি, একটু খেয়াল করো, এটা কিন্তু একটু অ্যাডভান্স টপিক। দেখো একটা লাইনকে যখন এভাবে এক্স অক্ষের বরাবর আঁকি, তাহলে তুমি তখন কি বলতে পারো, এটা এক্স অক্ষ বরাবরই সে 5 মিটার গিয়েছে, ডানে শুধুমাত্র 5 মিটার গেলাম। একটা লাইনকে যখন আমি এভাবে আঁকি, সেটা উপরের দিকে শুধুমাত্র 5 মিটার গিয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু তুমি একটু বলো তো আমাকে, লাইনটা যখন আমি সোজাভাবে এঁকেছি এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষের দিকে কতটুকু গিয়েছে? ঠান্ডা মাথায়, এক্স অক্ষের দিকে যখন 5 মিটার এঁকেছি, এটা ওয়াই অক্ষের দিকে কতটুকু গিয়েছে? উপাংশটা একটু বোঝাচ্ছি, দেখো খেয়াল করো। এক্স অক্ষের দিকে যখন 5 মিটার গিয়েছে, ওয়াই অক্ষের দিকে সে কতটুকু গিয়েছে একটু কমেন্টে জানো। কমেন্ট কি আমার এখানে আসছে না নাকি? কাদের রিদওয়ান বলছে 0, এক্স্যাক্টলি। দেখো খেয়াল করো, 0, ওয়াই অক্ষের উপরের দিকে যাচ্ছে কিন্তু 0। আবার যখন আমি উপরের দিকে যাচ্ছে, ডানের দিকে কতটুকু যাচ্ছে? 0। এবার একটা জিনিস খেয়াল করো তো, এই দুটো জিনিসকে আমি যদি কম্বাইন করি, দেখো এক্স অক্ষ বরাবর সে 5 মিটার গিয়েছে, ওয়াই অক্ষ বরাবরও সে 5 মিটার গিয়েছে, টোটাল সে কতটুকু গিয়েছে, সরণ কতটুকু? এই যে এই সরণটুকু, এই যে এতটুকু। তার মানে আমি যদি এই দুটাকে কম্বাইন করি, এই দুটার যে দেখো, এই দুটার সমন্বয়ে কিন্তু মাঝখানের এই যে জিনিসটা ফর্ম করেছে, এক্স অক্ষ বরাবর 5, ওয়াই অক্ষ বরাবর 5। তাহলে এই যে এক্স অক্ষ থেকে আমি যে একটু ওয়াই অক্ষ থেকে 5 মিটার ধার নিয়েছি, এটাকে আমি বলি হচ্ছে ওয়াই অক্ষের উপাংশ বা ওয়াই উপাংশ। এই যে এক্স অক্ষ থেকে আমি যতটুকু ধার নিয়েছি, এটাকে আমি বলবি হচ্ছে এক্স উপাংশ বা এক্স অক্ষ বরাবর উপাংশ। তাহলে ভাইয়া মূল জিনিসটা এটা কত ছিল? এটা খুব সহজ, দেখো রুট ওভার, পিথাগোরাস দাদু শিখিয়েছেন 5 স্কয়ার 5 স্কয়ার। ভাইয়া ফিল করতে পারলাম না, এটা তো আমাদের বইয়ের ভাষা হয়তো বা হতে পারে, আপনি ইন্টারমিডিয়েটের কোনো কিছু ছিনে এনে আমাদেরকে খাওয়াই দিয়েছেন। একটু ফিল করার জন্য একটু বলেন। ফিল করার জন্য তুমি যদি বুঝতে চাও জিনিসটা, বুঝতে যদি চাও, এখানে তুমি একটা কাজ করো। আমার কাছে একটা লাঠি আছে, রাইট? আমি নর্মালি জানি একটা বস্তু যদি এই বরাবর যায় সে 5 মিটার গিয়েছে, একটা বস্তু যদি 5 মিটার উপরের দিকে যায় আমি জানি 5 মিটার গিয়েছে। কিন্তু একটা বস্তু যদি ইনক্লাইন্ড অবস্থায় থাকে বা এই যে হেলানো অবস্থায় থাকে, আমি কিন্তু শিওরলি বলতে পারি না সে এক্স অক্ষ বরাবর কতটুকু গিয়েছে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু গিয়েছে, কারণ সে উপরের দিকেও যাচ্ছে আবার একই সাথে ডানের দিকেও যাচ্ছে, রাইট? এখন আমাকে এটুকু বের করা লাগে ভাইয়া, যে সে এক্স অক্ষ বরাবর কিছু গিয়েছে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু গিয়েছে, এইগুলাকে আমাদেরকে আলাদা করে চিন্তা করা লাগে। কিভাবে বের করব? বের করার জন্য যদি উপাংশকে ফিল করতে চাও, তুমি এখানে দুটো লাইট সেট করো। মনে করো এখানে একটা লাইট আছে, এখানে একটা লাইট আছে। এই লাইটগুলো দিয়ে তুমি যখন ছায়া ফেলবা, নিচে যে পরিমাণ ছায়া পড়বে, দেখো নিচে যে পরিমাণ ছায়া পড়বে, এটাকে বলা হয় তোমার এক্স অক্ষের উপাংশ। এখান বরাবর তুমি যদি দুটো লাইট সেট আপ করো, এটা ভিজুয়ালাইজেশন, উপাংশ ভিজুয়ালাইজেশন, নট লাইক একদম জ্যামিতিক কোনো প্রমাণ। এটা আসলে এই বরাবর এই ওয়ালের উপর তোমার যে ছায়াটা পড়বে, সেটাকে বলে হচ্ছে তোমার ওয়াই অক্ষের উপাংশ। ওয়াই অক্ষ বরাবর তুমি লাইট সেট আপ করলে যে ছায়াটা পড়বে, তার মানে উপাংশ ইকুয়াল টু জাস্ট ছায়া। উপাংশ ইকুয়ালস টু জাস্ট ছায়া। বলটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, স্মরণ আল্লাহ দুনিয়া যা কিছুই হোক, আমার কোনো মাথা ব্যথা নাই। বলটা যদি এক্স অক্ষ বরাবর যায়, এক্স অক্ষ বরাবরই আমার স্মরণের কি পরিমাণ উপাংশ আছে সেটা নিয়ে আমি আসলে মাথা ঘামাবো। সেটা আমার কাছে কত আসে, সেটা কত এক্স আসে, এক্স মানে এস কস থিটা। একটা প্রশ্ন খুব বেশি পরিমাণে তোমাদের কাছে শোনা যায়, ভাইয়া বল একটা আমার কাছে হচ্ছে ভেক্টর রাশি, রাইট? আমার কাছে স্মরণীয় ভেক্টর রাশি, কেন কাজ স্কেলার আসে, কেন এই জিনিসটা আসে? এটার একটাই রিজন, তোমরা একটু লিখে রাখো, যে ভেক্টর প্রোডাক্ট বা দেখা যাচ্ছে যে ভেক্টর গুণের সময়
আমাদের না কিছু কাজ করা লাগে, দুই রকমের হয়, এক হচ্ছে ডট গুণন আর একটা হচ্ছে ক্রস গুণন। একটু ভালো মতো খেয়াল করো। সো ভেক্টর গুণন দুইটা উপায়ে হয়, একটা হচ্ছে ডট গুণন, আর একটা হচ্ছে ক্রস গুণন। আমরা যখন ডট গুণ করি, ভেক্টরে যখন দুইটা ভেক্টরকে নিয়ে গুণ করা লাগে, তো যখন ডট গুণ করি অলওয়েজ আমার কাছে এই ডট গুণের গুণফলটা সবসময় আসে হচ্ছে স্কেলার, মানে এটা শুধু মান দেয়, কোনো দিক দেয় না ডট গুণের। যখন ক্রস গুণ করি, ক্রস গুণের আমার আউটপুট বা আমাকে প্রোডাক্ট অলওয়েজ আমাকে দেয় হচ্ছে একটা ভেক্টর। এটা ইন্টারমিডিয়েটে গিয়ে তোমরা শিখবা। তাহলে ভাইয়া আপনি যে এটা বললেন, আমি এটাকে ব্যাখ্যা করব কিভাবে? আমাদের যদি আসে কেন কাজ একটি স্কেলার রাশি, এটাকে কিভাবে বের করব? তুমি যখন দেখবা এখানের মধ্যে আমাদেরকে বলছে যে বেসিক্যালি আমাদের কাছে এখানে কি হয়, এফ হচ্ছে একটা বলের মান এবং এক্স হচ্ছে এখানে একটা স্কেলার রাশি। সো বেসিক্যালি দেখা যাচ্ছে আমরা এখানে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা হচ্ছে, দিকটা আমাদের এখানে লাগে না, বা দিকটা আমার কাছে আসলে ম্যাটার করে না, কারণ আমার কাজের পরিমাণটা আমার কাছে জানতে যাচ্ছে, মোট কাজের পরিমাণ বাট নট কাজের দিক। তার মানে যখন আমাদের কাজের কথা বলে, দিকটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না, কি পরিমাণ কাজকেই আমাদেরকে বেশি ফোকাস করা হয়। দ্যাটস দ্য রিজন ওয়াই আমরা এটাকে বলি হচ্ছে সাধারণত এটা একটা স্কেলার রাশি, কারণ আমাদেরকে এটা প্রকাশ করার জন্য শুধুমাত্র এবং শুধুমাত্র আমাদের কি লাগে, আমাদেরকে শুধু মান লাগে। সো ইন ফিউচার তুমি যখন বড় হবা, তুমি এখন ডট গুণন ক্রস গুণন দিয়ে তুমি জিনিসটাকে ব্যাখ্যা করতে পারবা। আমাকে তোমরা একটু বলো দুইটার কথা, এক, উপাংশ কি তোমরা বুঝতে পেরেছো কিনা, উপাংশ নিয়ে যখন কথাবার্তা বলেছি জিনিসটা বুঝতে পেরেছো কিনা, আর দুই, তোমরা এই যে ব্যাখ্যাটা, এই যে জিনিসটা, এই যে এখানে যে এই জিনিসটা কেন এরকম হয়েছে, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। আমাকে একটু জানাও এটা বুঝতে পেরেছো কিনা। জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অলরাইট, সো ভালো কথা। এবার একটু আমরা তাহলে যদি এটা যদি বুঝতে পেরে থাকি, আমরা না একটু আলোচনাটা একটু অন্যদিকে নেই। যে ভাইয়া বইতে না দুটো টপিক লেখা আছে, ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ, এই জিনিসগুলা কি, এই জিনিসগুলো আমরা মুখস্থ করব নাকি? দেখো চিন্তা করে, একটা বল বা একটা বস্তু এখানে আছে, রাইট? বস্তুটা আমি ধরলাম হচ্ছে এখান বরাবর দিলাম বল, সে এখান বরাবর গেল। লিখো তোমরা কেস 1 লিখো, এই জিনিসগুলো কেস দিয়ে বুঝলে তোমাদের কাছেও মনে থাকবে। কেস 1 লিখো, ওকে? ভালো কথা। আমি ফোর্স দিলাম এফ, সে একদম এক্স অক্ষ বরাবর যেদিকে দিয়েছে সেদিকে গিয়েছে। তার মানে এখানে আমাদের কাজ কত হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু সিম্পলি এফ এস। এটা নিয়ে কোনো ডিসপিউট নেই, কেউ কোনো কিছু বলতে পারবে না, রাইট? এফ এস না, এটা এফ এক্স হবে, এক্স পরিমাণ গিয়েছে, এক্স। কিন্তু ভাইয়া আপনি আরেকটা জিনিস দেখাইছেন কি, সেটা হচ্ছে কেস 2তে কীরকম, এখানে একটা যদি ব্লক থাকে সেটাকে আবার কখনো কখনো ধাক্কা দিলে এদিকেও সরে যেতে পারে। ফোর্স দিলাম এদিকে, সে সরে গেল এইদিকে, এদিকে কি পরিমাণ? এস পরিমাণ বা এক্স পরিমাণই সরলো। তখন ভাই আমার কাজ কত লাগতো? তখন সেটা যদি আমার কাছে এক্স অক্ষের সাথে সে যদি থিটাকোণ উৎপন্ন করত, তখন আমার কাছে কাজ হতো কি, এফ এক্স কস থিটা। এবার একটা হিসাব আছে, হ্যাঁ, কাজ অনেক রকম হতে পারে। কাজ ধনাত্মক, দেখো এর এখনো কিন্তু কাজ কিন্তু ধনাত্মক, কারণ বলের দিকেই কাজ হচ্ছে। কাহিনী আছে, কাজ দুই রকম হয়, আবার আরো কাজ শূন্য কাজও হয়, আবার কখনো কখনো কাজ দেখা যাচ্ছে কি এটা ঋণাত্মক কাজও হয়। এটা আমি এখন দেখাচ্ছি, দেখো কেস 3 লেখো, কেস 3, বি ভেরি কেয়ারফুল। দেখো একটু দেখো, এটা যদি আমার কাছে, বুঝতে পেরেছি কাজ মানে স্মরণটা এখানেই ঘটেছে, বাট আমি একটা বস্তুকে এই বরাবর আমি ফোর্স দিলাম, বাট আল্লাহ মাহবুদ জানে কি হয়েছে এখানে, এই ব্লকটাকে কি ধরছে আমি জানি না, হয়তো বা ভূত টুত কিছু হবে। ভাই দেখো, সবাই একটু পিছনে তাকায় তোকায় দেখো, আবার তোমাদের আশেপাশে কেউ দাঁড়ায় আছে নাকি। সো দেখো, আমি বলটাকে দিলাম এইদিকে, এত বেয়াদব বলটা, দেখো ওই যে ব্লকটা সে চলে গেল ওইদিকে, এদিকে চলে গেলে এটা স্মরণটা কোন দিকে হয়? এ বরাবর। যেটা কিনা ফোর্সটা দিলাম এই দিকে, স্মরণ ঘটলো ওই দিকে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। লা হাওলা ওয়ালা কুওয়াতা। দেখো, তাহলে এটার জন্য আমরা ভাইয়া সূত্র তো শিখিয়ে দিচ্ছি, কত থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে গেছে এখানে? 90 ডিগ্রি। যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে আমাদের কাজ কত? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস না দিয়ে এটাকে এক্সই দিয়ে দাঁড়াও, এক্স
cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত বলো, সবাই বলো, cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান হচ্ছে কি আন্ডা, ডিম। কত হবে? fx 0। ফিল করি একটু জিনিসটাকে। ফোর্স দিচ্ছি এই দিকে, সে চলে গেল ওই দিকে। আমি যেদিকে ফোর্স দিয়েছি সে বরাবর তার কি বিন্দু মাত্র সরণ হয়েছে? সে বিন্দু মাত্র পাত্তা দিয়েছে। ওই যে উপাংশ পড়িয়েছিলাম, দেখো এদিকে গেলে এক্স অক্ষ বরাবর, এদিকে যদি 5 মিটার যায় এক্স অক্ষ বরাবর কোনো সরণ ঘটেছে? হয়নি। যেহেতু হয়নি, দেখো সে ফোর্সটাকে ডিনাই করেছে। আমি ফোর্স দিলাম এইদিকে, সে এইদিকে কোনো সরণই ঘটে নাই। উপাংশ কত? 0। উপাংশ 0 মানে কি? এই যে, তার মানে সম্পূর্ণ কাজটাই আমি 0 বলে ফেলি। f0 মানে সম্পূর্ণ কাজটাই 0। অলরাইট, সো যদি এইটুকু বুঝতে পেরে থাকি, আমি এবার একটু এই কনসেপ্টটাকে বুঝাই যে ঋণাত্মক কাজটুক, তার মানে কি এটাকে আমি বলবো এটাও ধনাত্মক কাজ, এটাকেও আমি বলবো ধনাত্মক কাজ, এটাকে আমি বলবো শূন্য কাজ, আর এন্ড ফাইনালি আরেকটা কাজ আছে বললাম যে ঋণাত্মক কাজ। এটা কিভাবে হয় দেখো একটু, কেস 4। ফাইন, কেস 4 এর জন্য আমরা চিন্তা ভাবনা করব। দাঁড়াও, আহা, কলম কোথায়? কেস 4টা একটু অন্য কালিতে লিখি, আজ এটা ঢং আর কি। ওকে, এবার আরো ভৌতিক কাহিনী হবে। দেখো এই দুষ্টু ব্লক, হে দুষ্টু ব্লক, তোমাকে আমি দিলাম ঠ্যাঙ্গানি এইদিকে, এই ব্লকটা কি করলো জানো? এদিকে ফোর্স দিলাম, সে না উল্টা এইদিকে চলে আসছে। এবার তো আরো দা উল্টা দিকে দৌড়। দেখো ফোর্সটা দিচ্ছি এই বরাবর, সে ঘুরে যাচ্ছে এইদিকে। তার মানে তার অ্যাঙ্গেলটুকু কত দিকে? দেখো এটা এভাবে চিন্তা করো। তোমাদের দেওয়া আছে 90+θ। ট্রাইগোনোমেট্রিতে যাওয়ার দরকার নাই, ফিজিক্সের ভাষায় ফিল করার ট্রাই করো। ফিজিক্সের ভাষায় দেখো, এটা যদি এস পরিমাণ যায় বা এক্স পরিমাণ যায়, সরণটা যদি এক্স পরিমাণ হয়, তাহলে এফ বরাবর দেখো, এফ এর দিকে সরণ কতটুকু দেখো, এফ এর দিকে তো না, বিপরীত দিকে। এটা কত হবে? এটা হবে, এটা যদি থিটা হয় তাহলে এটা হবে এক্স কস থিটা। এক্স কস থিটা কোন বরাবর? ফোর্স দিচ্ছি এই দিকে, উল্টা কিসে বলতো? ওই যে ভূতটুতের মতো আইসা উল্টা আমার দিকে ছোড়া শুরু করছে। রাস্তায় হঠাৎ করে মনে করো হাঁটতেছি, পথ ভুলে গেছি, হঠাৎ করে দেখলাম একজন লোক আমাকে পথ দেখাই দিচ্ছে, তাকে আমি ফলো করতে লাগলাম। সো আমি জিজ্ঞাসা করলাম আর কত দূর? পরে দেখলাম লোকটাও নাই, আমিও নাই, নাকি? হঠাৎ করে এরকম দেখো, ফোর্স দিচ্ছি এদিকে, হঠাৎ করে কোথা থেকে নাকি আর এই ফোর্সটা আবার এদিকে আসছে। সো এই জায়গায় কাহিনী কি? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু, এটা কাহিনী কি হবে দেখো, এফ এক্স দিক কোন দিকে? বিপরীত দিকে, মাইনাস এফ এক্স কস থিটা। অলরাইট। ভাই সত্যিকার কি এমন কাজ হয়? হ্যাঁ, হয়তো রাতে 3টা বাজে বের হবা, হঠাৎ করে বের হয়ে দেখবা যে লাল কাপড়, মানে মনে করো যে মানে সবুজ, ইয়েলো, ব্লু সব রঙের মানে জামা পরে বের হবা, বাসা আসার পর দেখবা কে জানি একটা সাদা জুব্বা পরাই দিছে। আচ্ছা, ব্লার হয়ে আছে, একটু বলো তো কেউ আমাকে। আচ্ছা, 180 মাইনাস কস থিটা, হ্যাঁ 180 মানে 180 মাইনাস কস থিটা দিলেও হয়, মানে 180 মাইনাস থিটা দিলেও হয়, একই জিনিস। আমি জাস্ট তোমাকে মানে ওই ট্রাইগোনোমেট্রিতে যাচ্ছি না, এটা এভাবেও হয়, তুমি অনেকভাবে বলতে পারো। দেখো এটা আমাদের 90 ডিগ্রি ছিল, এটা 90 ডিগ্রি থেকে সামান্য বেশি, 90+θ, ওইভাবেও বলা যায়। অলরাইট, সো আমাদের কাছে তাহলে এটা কি? এটা আসে দেখো এফ এক্স কস থিটা। দেখো সামনে একটা নেগেটিভ চিহ্ন চলে আসছে। আমি একটু দাঁড়াও ফ্রেমটা ঠিক করে দিই,
কারণ ওই কাজের পার্টটুকু না ইয়ে হয়ে যাচ্ছে। ফাইন, থ্যাংক ইউ। সো এই পার্টটুকু যদি তাহলে আমরা বুঝতে পারি, তাহলে এটার নাম কি দিব? এটার নাম দিব আমরা ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ, ওকে। সো এটাকে বলে ঋণাত্মক কাজ। তাহলে ভাইয়া পার্থক্য কি? এই তিনটা জিনিস যে দেখলাম, পার্থক্য কি? এটা এটা হচ্ছে আসল কাজ, এটা হচ্ছে আসল কাজ ওয়াইফাইয়ের জন্য ঘোরাঘুরি করা। এটা হচ্ছে তুমি মনে করো কি বলে, ওই যে আমি জানি না এটা কীভাবে ব্যাখ্যা করতে হয়, ওই যে বললাম না ওই যে ভূতের কারণে যেটা হয়। আচ্ছা ওসব কথা বাদ দাও, এখন আসল কথা বলি। এটাকে বলা হয় ঋণাত্মক কাজ, একটু পরে বলি। এটা হচ্ছে বসে বসে মোবাইল টিপা, এটা হচ্ছে ওয়াইফাইয়ের জন্য ঘোরাফেরা করা। আর এটা হচ্ছে এমন কাজ আমরা কখনো কখনো দেখি ওই যে অভিকর্ষের বিপরীতে আমরা কোনো কিছু তুলতেছি, এটাকে আমি একটু পরে ব্যাখ্যা করছি আবার। অভিকর্ষের বিপরীতে কোনো কিছু তোলা কিংবা স্প্রিং টেনে কোনো কিছু ইয়া করা, ওই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে তোমার এই কেস 4 বা ঋণাত্মক কাজ দ্বারা বোঝায়। ঋণাত্মক কাজের একদম বেসিক ফিলোসফি কি? ফিলোসফিটা হচ্ছে তুমি যেদিকে ফোর্স দিবা তার বিপরীত যদি কাজ হয়, রিয়াকশনটা যদি এরকম হয়। অলরাইট, সো ভালো কথা ভালো কথা ভালো কথা। দুঃখিত, তাহলে মানে নেটে মনে প্রবলেম করতেছে তাই না? রাতে বের হোক ভূত ধরতে। অলরাইট, তার মানে কি? তার মানে হচ্ছে তাহলে আমরা মানে নেগেটিভ ফোর্সটাকে তাহলে কাকে বলে, বা আমাদের যদি ওই যে ঋণাত্মক কাজ কাকে বলে, যদি স্মরণটা দেখো স্মরণটা বলের বিপরীতে ঘটে, তাহলে আমি এগুলো অ্যাট্রিবিউটগুলো একটু লিখে রাখি। যে এখানে হচ্ছে বল যেদিকে স্মরণ সেদিকে, বলকে বললাম বল যেদিকে স্মরণ সেদিকে, বল বলল আমি যাচ্ছি ডান দিকে, স্মরণ বলল সহমত ভাই। তার মানে কি, বল আর স্মরণ যদি সহমত ভাই হয় তাহলে তারাও কি, এরা হচ্ছে পজিটিভ কাজ। এখানে বলে যে 90 ডিগ্রি যদি কাজ করে, 90 ডিগ্রি কোণে যদি কাজ করে, অ্যান্ড এটা কি করে, এটা হচ্ছে বল যেদিকে স্মরণ তার বিপরীত দিকে, বল যেদিকে স্মরণ তার বিপরীত দিকে হইলে বলে। আচ্ছা আচ্ছা, টেবিলের নিচে থেকে ডাস্টার তোলা, হ্যাঁ এটাও হতে পারে, এটাও হতে পারে, এক্স্যাক্টলি। 20 মিনিট পরে জয়েন করে, একজন বলতেছে 20 মিনিট পরে জয়েন করে কিছু বুঝতে না পারে। আমি আগে পিছনে আগে দেখো কেউ দাঁড়ায় দাঁড়ায় আছে নাকি, আবার পরে আবার জনসিনাকে দোষ দিবা যে ইউ ক্যান সি মি। অলরাইট অলরাইট অলরাইট, তাহলে 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 এবার আমি একটু তোমাদেরকে টেনজিবল এক্সাম্পলগুলো একটু দেখাই, যাতে করে তোমরা জিনিসটাকে ফিল করতে পারো। রাইট, ধরো এই যে আমি আমি একটু তোমাদেরকে ইয়াটা বুঝাই, যে এই যে তিনটা যে কাজ বুঝালাম না, এই তিনটা কাজের একটা উদাহরণগুলো একটু দেখাই। হ্যাঁ, এই যে আমি ধরো এই যে কলমগুলোকে ধরে আছি, দেখো এই কলমগুলা অবভিয়াসলি দেখো, আমি যদি এখানে আমি হাত আঁকতে পারি না, যদিও আঁকা কি এত ভালো না। সো ধরো সি ফর এক্সাম্পল আমরা এখানে হচ্ছে একটা জিনিস দিলাম, কিছু একটা স্ট্যান্ড দিলাম এটাকে ধরে রাখার জন্য, এরকম। হ্যাঁ, সো এই স্ট্যান্ডটাতে এখানে একটা ব্লক আছে, এই স্ট্যান্ডটাতে এখানে একটা ব্লক আছে। এই ব্লকটা পৃথিবীর দিকে এসে কত মানে ওজন দিবে তুমি বলো তো, কত ফোর্স দিবে তুমি একটু বলো তো, বলো। ওজন দিবে হচ্ছে, সে দিবে হচ্ছে এদিক বরাবর এমজি পরিমাণ। রাইট, মানে পৃথিবী টানতেছে এই পরিমাণ, তার ওজনটা হচ্ছে এইটুকু। চিন্তা করে দেখো, যদি খেয়াল করো, যদি এর যে ফোর্সটা, এর যে ওজন, এর যে ওজন, এটা যদি পৃথিবী যে পরিমাণ ফোর্সে টানতেছে, খেয়াল করো, এর যে ওজন এটা যদি এমজির চেয়ে বেশি হয়, এর ওজনটা যদি বেশি হয়, তাহলে বস্তুটা কি হয়ে যাবে, তার সরণটা নিচের দিকে ঘুরবে। খেয়াল করো, এর ওজন যদি মনে হয় বেশি হয়, এখান থেকে মানে এটুকু হবে। চিন্তা করে দেখো, এর ওজন যখন বেশি হবে তখন সে নিচের দিকে চলে যাবে। তাহলে চিন্তা করে দেখো, এই স্ট্যান্ডটার সাপেক্ষে, স্ট্যান্ডটা ফোর্স দিচ্ছে কোন দিকে, দেখো স্ট্যান্ডটা তো এই বস্তুটাকে ধরে রাখছে তাই না, স্ট্যান্ডটা ফোর্স দিচ্ছে ওই দিকে,
যখন পৃথিবী যখন এর ওজন যখন বেশি তখন পৃথিবী তাকে আরো জোরে টানতেছে, তাহলে এই স্ট্যান্ডের সাপেক্ষে পৃথিবী কি হবে? ঋণাত্মক কাজ, কারণ স্ট্যান্ডটা উপরের দিকে কাজ করতেছে, স্মরণ ঘুরতেছে কোন দিকে? দেখো তুমি অলরেডি জানো, ধরো এই স্ট্যান্ডটা ধারণ করতে পারে হচ্ছে ধরো হচ্ছে 60 কেজি, স্ট্যান্ডে উপরের দিকে 60 কেজি ওজন মানে ফোর্স দিচ্ছে, এই বস্তুটার ভরটা হচ্ছে সামহাউ 70 কেজি ওজন। 70 কেজি কিন্তু মনে করো এই 60 কেজি, তো তুমি 60 নিউটন দিয়ে, বুঝছো? কেজি দিলে একটু নিজের কাছে কম শিক্ষিত লাগে। ওকে, নিউটন। সো এটা 60 নিউটন উপরের দিকে দিচ্ছে, তার মানে কি 10 নিউটন নিচের দিকে কাজ করতেছে, অর্থাৎ এটা সরণটাও নিচের দিকে ঘুরছে, ফোর্সটা দিচ্ছে এটা উপরের দিকে কিন্তু সরণটা হচ্ছে নিচের দিকে। এই কারণে দেখা যাচ্ছে স্ট্যান্ডের সাপেক্ষে ঋণাত্মক কাজ। যখন দেখতে পাচ্ছি এটাও 60 নিউটন, এটাও 60 নিউটন, একদম খাপে খাপ ধরে রাখছে এই জিনিসটাকে, যখন এটাও ধরে রাখছে তখন তাদের মধ্যে আসলে কি সরণ হচ্ছে না, তখন বলা যায় যে এদের মধ্যে স্থির অবস্থা বা কাজটুকু আমরা জিরো বলতে পারি। কিন্তু যখন দেখি স্ট্যান্ডটা উপরের দিকে 60 নিউটন ফোর্সে উপরের দিকে তুলে যাচ্ছে, তার মানে সরণটাও হচ্ছে উপরের দিকে, তখন স্ট্যান্ডের সাপেক্ষে তখন কাজ হবে ধনাত্মক। কিন্তু অভিকর্ষের সাপেক্ষে, অভিকর্ষ তো নিচের দিকে কাজ করতেছে, তখন বলবা অভিকর্ষের সাপেক্ষে এটা হচ্ছে কি? এটা হচ্ছে অভিকর্ষের সাপেক্ষে, এটা হচ্ছে তোমার ঋণাত্মক কাজ সেকেন্ড কেসে। তাহলে ভাই এই জিনিসটাকে আমি একটু বোঝার চেষ্টা করি, একটু ফিল করার জন্য কি বলবো, হাতে একটা পাথর নিবা, রাইট? পাথর নিয়ে আবার কাউকে মেরে টেরে দেওয়ার দরকার নেই, ডোন্ট ডু দ্যাট। যে কাজটা করবো, পাথর নিয়ে যদি দেখা যাচ্ছে তোমার হাতের যে শক্তি বা তোমার হাতের যে ওজন সেটা হচ্ছে যদি পাথরটা যদি বেশি হয়, অবভিয়াসলি হাতটা নিচে নেমে যাবে। তো তুমি যে ফোর্সটা দিচ্ছ এই ফোর্সটা যদি ওই পাথরটা যদি সমান হয় তাহলে কিছু হবে না। যদি তোমার হাতের ফোর্সটা, তোমার হাত দিয়ে যে ফোর্সটা যদি উপরের দিকে বেশি দাও, তাহলে অভিকর্ষের বিপরীতে তোমার বলটা কাজ করতেছে। সো তুমি এটা জাস্ট সিম্পলি তোমার হাত দিয়ে তুমি এটাকে করতে পারো, অ্যানালজিটা তুমি কল্পনা করতে পারো, জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো মোটামুটি মোরলেস আমরা এগুলা আলোচনা করেছি। এগুলার ভর, আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ কি কিছু বলছে? আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু করতে পারো, এই জিনিসগুলো নিয়ে কোনো কনফিউশন থাকলে প্লিজ। আর মজা করবো, মজার মাঝে যাতে পড়াশোনার আনন্দটা না হারায় যায়, মজার মাঝখানে যাতে আবার ওই যে পড়াশোনার সিরিয়াসনেসও না হারায় যায়। অলরাইট অলরাইট অলরাইট, সো আমরা কিছু ইম্পর্টেন্ট তাহলে ইনফরমেশন একটু আমরা টুকে নেই, আমরা একটু ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো একটু টুকে নেই, যে আমাদের এমসিকিউতে লাগে এগুলা, যে কাজের একক হচ্ছে জুল। আমার নেটে প্রবলেম করতেছে যা বুঝতেছি। কাজের একক হচ্ছে জুল, জুল দ্বারা প্রকাশ করা হয়। কাজের একক হচ্ছে শক্তির মতোই জুল, এবং কাজের মাত্রা হচ্ছে ওই যে বল ইন্টু সরণ থেকে আসে, কাজের মাত্রা হচ্ছে আমাদের এখানে ml² T ইনভার্স 2। এগুলো একটু তোমরা টুকে নাও, আমরা একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম করবো এখন, আমরা কিছু ম্যাথ করবো এই রিলেটেড। অলরাইট অলরাইট অলরাইট, জি ভাইয়া বৃষ্টির কারণে নেটে প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, স্ট্যান্ডের থেকে বেশি বল থাকলে স্ট্যান্ড কেন ভেঙে যায়? খুব ভালো একটা প্রশ্ন করেছো। বেসিক্যালি হচ্ছে স্ট্যান্ডের এটাকে বলে কি, ওর যে বল সহন ক্ষমতা, এটার একটা ব্যাপার আছে, হ্যাঁ। সো তুমি যদি দেখো একটা জিনিস থাকে যে স্ট্যান্ডের যে মানে যে ধরে রাখতেছে ওর ওজন আর বল কিন্তু সেম না। সো দেখা যাচ্ছে যে স্ট্যান্ডের যে মানে ধারণ ক্ষমতা, ওর ধরো হচ্ছে বলতে পারি, দেখো এই যে একটা স্ট্যান্ড এই পরিমাণে, ওকে যদি বলা হয় যে এটা আসলে 40 নিউটনের বেশি সে
ধারণ করতে পারবে না, অ্যান্ড তুমি এখানে দিয়ে দিলা 45 নিউটন, তখন দেখা যাচ্ছে এটা ভেঙে পড়ে যাবে, কারণ এটার ধারণ ক্ষমতাই এতটুকু। তখন গিয়ে সেটা ভেঙে যাবে, বললাম না এই যে ভেঙে তো নিচের দিকে চলে যাবে, তখন ফোর্স কি, অভিকর্ষ জিতে যাবে, অভিকর্ষের কাজ হচ্ছে এই কারণে। কারো কোনো কনসেপচুয়াল যদি প্রশ্ন থাকে, আচ্ছা ফ্লেক্সিবিলিটি, আচ্ছা এটা আসলে ফ্লেক্সিবিলিটির প্রশ্ন না আসলে, ও যেটা জানতে চেয়েছে আগে, আচ্ছা কি প্রশ্নটা করেছে এখানে, আমাকে প্রবাবলি প্রশ্নটা করেছিল যে কাদের রেদওয়ান। ভাইয়া তুমি কি আনসারটা পেয়েছো কিনা আমাকে একটু জানাবে। আমি যেটা ধরতে পেরেছি সেটা নাকি, তুমি একটু বলবো আমাকে। ওকে, সো আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করি, চলো। 40 কেজি ভরের একজন বালক প্রতিটি 20 সেন্টিমিটার উঁচু প্রতিটি 20 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি অতিক্রম করতে ম্যাথ নাম্বার 01 আজকে 20টি সিঁড়ি অতিক্রম করতে 10 সেকেন্ড সময় নেয়। বালকটির কৃতকাজ কত? ওকে, বালকটি ছিল জিয়ান। জিয়ান 20 সেন্টিমিটার উঁচু 20টা সিঁড়ি অতিক্রম করছে। ওকে ফাইন। সো লেটস সি, দেখি কি আছে সামনে। সো অলরাইট অলরাইট অলরাইট, আমার কলমের কালি যাচ্ছে শেষ হয়ে বারবার। প্রশ্নটা দেখো, হ্যাঁ প্রশ্নটা আমাদের কাছে চেয়েছে কি, 40 কেজি ভরের একজন বালক, সো লোকটার ভর হচ্ছে এত, সো সে প্রতিটা এত উঁচুতে সে উঠতেছে, সো উঠতে এত সময় নেয়। সো ওর আসলে কৃতকাজ কত আমাদেরকে এটা বের করার জন্য বলছে। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ, আমাদের নর্মালি জানি কি, দেখো তো সে তো উপরের দিকে উঠছে 20টা সিঁড়ি, তার মানে আমাদের আগে উচ্চতা বের করা লাগবে, সে কতটুকু বলের বিপরীতে উঠেছে বা এই জিনিসটা। সো খেয়াল করো তাহলে সে উঠেছে কতটুকু, উচ্চতা, সে যতটুকু ক্লাইম করে উঠা লাগে উচ্চতা বা এক্স ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি সে কতটুকু উঠেছে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার কয়টা সিঁড়ি বলেছে, 20টা সিঁড়ি, তাহলে এটা আমাদের কাছে কত আসে, সেটা আসে আমাদের কাছে ইন টোটাল 400 সেন্টিমিটার, মানে হচ্ছে 4 মিটার মোটামুটি বলা যায় এটুকু। আর আমাদের কাছে ফোর্স কতটুকু, ওজন বা বল যদি বলো, যেটাই বলো, ডাব্লিউ ইকুয়াল টু আমাদের কাছে আসে 40 ইন্টু 9.8। তাহলে আমরা নর্মালি জানি কি, ফর্মুলা অনুযায়ী এটা আমাদের কাছে আসবে যে বালকটার কৃতকাজ, এটা বিভব কনসেপ্টও ফেলা যায়, যদিও এটা সামনে আসবো, সমস্যা নেই। কৃতকাজ ইকুয়াল টু কি আসবে আমাদের, ডাব্লিউ ইন্টু এক্স। তাহলে ডাব্লিউ কত, 40 ইন্টু 9.8, এটা কত আসে 98, 4 দিয়ে গুণ করলে এটা আসে 36, 360 আসে, দাও হ্যাঁ 360 আর 32, 392 প্রবাবলি 4 এটুকু। সো ক্যালকুলেটর কোথায়, ক্যালকুলেটর কোথায়, এটা আসে 1568 জুল। এইটুকু আসে আমাদের কাছে কৃতকাজ। ম্যাথটা বুঝতে পেরেছো কিনা বলো। অবভিয়াসলি এখানে তোমার নিউটন দিবা। অলরাইট অলরাইট অলরাইট, আফসানা বলছে সঠিক উত্তর বলে দিয়েছে। ওকে ফাইন। সো চলো তাহলে আরেকটু সামনে আগাই আমরা।
বুঝেছি ভাইয়া, বুঝেছি। গ্রেট, নয়েস ফ্রেম। সো চলো তাহলে আমরা নেক্সট ম্যাথটা দেখি। 2 নাম্বার ম্যাথ দেখো, চলো। 2 নাম্বার ম্যাথ বলছে আমাদের কাছে 3 কেজি ভরের একটি বস্তু 3 কেজি ভরের একটি বস্তু 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে। আর থেমে যাবার পূর্ব মুহূর্তে থেমে যাবার আগে যদি মানে ব্রেক চাপা হয় হঠাৎ, তখন থেমে যাওয়ার আগে বলের ঘর্ষণ বলের বিরুদ্ধে কি পরিমাণ কাজ করতে হবে। গাড়িটিকে কি পরিমাণ কাজ করতে হবে? খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো, এই পরিমাণ ভর একটি বস্তু বা গতিশীল আছে। সো হঠাৎ করে এত বেগে গতিশীল আছে, সো থেমে যাওয়ার আগে এটার আসলে ঘর্ষণের বিরুদ্ধে আসলে কি পরিমাণে কাজ করতে হবে। এটা থেমে যাচ্ছে, ঘর্ষণের বিরুদ্ধে আসলে কি পরিমাণ কাজ করা লাগবে। সো আমাদেরকে এই ম্যাথটা করার জন্য আমাদের দরকার কি বলতো? দরকার হচ্ছে আমাদের ডাব্লিউ দরকার, আসলে আলটিমেটলি দরকার হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউর জন্য আমাদের কি দরকার? এফ এস, রাইট? এটা আমাদের কাছে মোটামুটি জানা আছে, কিন্তু আমাদের কাছে এফও নাই, আমাদের কাছে এসও নাই, রাইট? তো আমাদের কাছে এটা বের করা লাগবে। সো ভালো কথা, যদি আমরা আগে এটাকে বের করতাম, আমাদের কাছে ইনফরমেশন কি দেয়া আছে? দেয়া আছে এত বেগে একটা চলমান আছে, তার মানে ইউ বা আদি বেগ ইকুয়ালস টু আমাদের কাছে দেয়া আছে 30 মিটার পার সেকেন্ড, রাইট? এটুকু বলেছে কি বস্তুটা যেহেতু থেমেই যাবে, তাহলে আর শেষ বেগ রেখে লাভ আছে? তাহলে আমি লিখে দিই ভি ইকুয়াল টু হয় 0। ওকে, ভালো কথা। আর ত্বরণ কি? ত্বরণ তো আমাদের নাই, ত্বরণ জানা থাকলে তো হয়ে গেছিল। এফ ইকুয়াল টু কি জানি, এই যে, তাহলে আমরা এখান থেকে এটা বের করা লাগবে সামহাও। তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। এসও আমাদের কাছে এখানে জানা নেই। সো অলরাইট, সো ভালো কথা, সমস্যা নেই, দেখা যাক কি করা যায় না যায়। এও জানা নেই, এসও জানা নেই। সো দেখি, বিসমিল্লাহ পুরো শুরু করি, কি করা যায় না যায়। ফর্মুলা জানি, ফর্মুলা কি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার। কি হবে, প্লাস না মাইনাস? যেহেতু ওই যে থেমে যাচ্ছে মন্দন, টোয়াইজ এস। তো একটা কাজ করবো জানো, এখানে না আমরা ভাঙবো না, এই টোয়াইজ এস কে ভাঙবো না, এটাকে এই পাশে নিয়ে আসি। ভি স্কোয়ার, ভি যেহেতু আন্ডা থাকুক সে, এস ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইউ কে 30। সো 900-কে 2 দিয়ে ভাগ দিলে 450। সো এখানে আর একক দেওয়ার দরকার নেই, একক দিলেও দিতে পারো, আসলে মিটার পার সেকেন্ড স্কোয়ার তো, তাহলে এখানে আসবে মিটার স্কোয়ার সেকেন্ড পার স্কোয়ার। অলরাইট, হাউএভার আমরা এস এর মান জেনে গেছি। দেখো, তোমার দরকার ছিল একই সাথে দুইটা। সো দেখো আল্লাহর কি রহমত, দেখো তুমি লাঠির ভিতর শরবত পেয়ে গেছো দুইটাই। এস আমার কাছে দুইটা পেয়ে গেছে, তাহলে তুমি চিন্তা মনের সুখে তুমি এখান থেকে লিখে দাও 3 ইন্টু 450। তাহলে আনসার কি আসে বলো? বলো বলো বলো, আনসার কি আসবে? সেটা আসবে হচ্ছে আমাদের 1350। বলের বিরুদ্ধে এই পরিমাণ কাজ করতে হবে। বলো ম্যাথটা বুঝতে পেরেছো কিনা, নাকি কারো কোনো কনফিউশন আছে আমাকে একটু বলো।
আমাকে একটু বলো বুঝতে পেরেছো কিনা। সবাই একটু বলো বুঝতে পেরেছো কিনা। আন্ডারস্টুড, গ্রেট, থ্যাংক ইউ। এই ধরনের প্রশ্ন আসতে পারে বুঝছো, মানে দেখতেছো কিন্তু এটা অ্যাপ্রোচটা দেখো, তোমার এও নাই এসও নাই, এটা আমি কিন্তু ঘাবড়াই যেতে পারো, ঘাবড়াই না গিয়ে ম্যাথটা নিজেরা যে উপায়ে পারো সেই উপায়ে আস্তে আস্তে অ্যাপ্রোচ করো, দেখবা যে একসময় মিলে যাবে। অলরাইট, সো চলো তাহলে আমরা একটু সামনে যাই। ওকে, ফাইন, তোমরা একটা ম্যাথ করো এখন, হ্যাঁ আমি তোমাদের সবার থেকে দেখে অ্যান্সার নিব। একজন রোলার চালক অনুভূমিকের সাথে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করে বিশ নিউটন বলে রোলার চালায়। রোলারটির সামনের দিকে 75 মিটার নিয়ে যেতে কত কাজ করতে হয়? ওকে, এটার আনসারটা আমাকে একটু জানাও সবাই কমেন্টে। এটার আনসারটা একটু সবাই জানাবে। অলরাইট অলরাইট অলরাইট, দেখি কলম টলম সব কিছু পড়ে। ওকে ওকে ওকে, ফাইন। এই টপিকটা দিয়ে খুব একটা বেশি আসলে তোমাদের কঠিন ম্যাথ আসবে না যদি তোমরা আসলে ওই মেইন সূত্র থেকে বেশি দূরে না যাও। ওকে ফাইন, সবাই কি বলছে, কত আসছে অ্যান্সার? এটা আসছে হচ্ছে 1060.67 এক্স্যাক্টলি। সবার আগে উত্তর দিয়েছে কে? উত্তর দিয়েছে ফয়সাল, গ্রেট। সো অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আমরা আর একটা ম্যাথ করবো, একটা ম্যাথ করে মোটামুটি আমরা এই লেকচারটাকে ইস্তফা দিব। চলো লাস্ট একটা সুন্দর একটা ম্যাথ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা ম্যাথটা করেছো বা যারা করেনি তারা এর মধ্যে করে ফেলো, হ্যাঁ। ওকে, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে লেকচার 4, সরি ম্যাথ নাম্বার 4। অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, আজান দিচ্ছে তো একটু চুপ থাকে, হ্যাঁ।
ওকে, প্রশ্নটা দেখো। প্রশ্নটা বলছে একটা লোক এখানে দাঁড়িয়ে আছে, তার কাছে 10 কেজি মানে একটা বস্তা, হ্যাঁ, মানে ভর হচ্ছে 10 কেজি। এই বস্তাটাকে তাকে এখান থেকে এখানে উঠাতে হবে। উঠাতে আসলে কি পরিমাণে কাজ করতে হবে? এটা খুবই সিম্পল একটা কনসেপ্ট, বাট তোমাকে একটু মাথা খাটানো লাগবে, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বের করানোর কাজটা যাচ্ছে। তো আমি নর্মালি জানি কি কাজ ইকুয়াল টু এফ ইন্টু এস, রাইট? কোনো সমস্যা নেই এটুকু নিয়ে। বাট ফোর্সটা তো আমাদের বের করা লাগবে, তাই না? এই ওজনটুকুই তো ফোর্স, তাই না? তাহলে আমি জাস্ট বস্তার কথাই চিন্তা করি, বস্তা ওঠানোর জন্য কি কাজ লাগে। তাহলে বস্তা 10 ইন্টু 9.8 ইকুয়াল টু 98 কেজি। ওকে, এবার আমাদের এই উচ্চতার কতটুকু এটা তো আমাদের কাজ করা লাগবে। অনেকেই ভুল করবে হচ্ছে এটাকে এইটুকু নিয়েই cos থিটা দিয়ে করে ফেলবা। না, ব্যাপারটা এমন না। বল কোন দিকে দিচ্ছ? বল দিচ্ছ তোমার উপরের দিকে, উঠাইতেছো উপরের দিকে। তাহলে তোমার সরণও কোন দিকে লাগবে? উপরের দিকে লাগবে। খেয়াল করো। তাহলে আমার এটুকু যদি 5 মিটার হয়, পিথাগোরাস কি শিখেছে দাদু পিথাগোরাস কি বলে? এস ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমি ধরি হচ্ছে 5, হ্যাঁ ঠিক আছে। দাদু পিথাগোরাস বলেছেন সাইন থিটা, থিটা মানে কত? 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু s/5। তাহলে দাদু কথা মতো দাদু কি বলেন? আচ্ছা, তাহলে s ইজ ইকুয়াল টু 5 সাইন 60। দেখো, ওকে। তাহলে ট্রাইগোনোমেট্রি এই ফর্মুলা অনুযায়ী আমরা বসাতে পারি 98 ইন্টু 5 সাইন 60 মান কত আসে? √3/2। ভ্যালু কত আসে আমাকে জানাবা। ক্যালকুলেটরটা কোথায়? কনসেপ্টটা বুঝতে পেরেছো? বল ইনটু বলের দিকে উপাংশ। বল কোন দিকে? উপরের দিকে। উপাংশ উপরের দিকে। $42.44। দেখো বুঝতে পেরেছো কিনা এটা? আচ্ছা, 44 পয়েন্ট আসছে, তাই না? দেখি তো। না, আমি তো উল্টা তুলছি। আর এখানে কোনো ক্যালকুলেশনে ভুল গেছে প্রবাবলি। না, আমি এই যে হ্যাঁ, পুরো জিনিসটাকে আমি ভুল তুলছি। ক্যালকুলেটর দুষ্টুমি করেছে, আমি কিছু করি নাই। আমি তো এটাই গুণ করি নাই, তাই না? 98 এত তো ঠিক আছে তো। এই যে একজন বলতেছে যে কস্তিটা কই, সারা রাত রামায়ণ পড়ে বলে সকালে বলে সীতাকার বাপ। একজন বলতো কস্তিটা কই। কি বললাম এতক্ষণ ধরে? বল যেদিকে বলের দিকে সরণ, কস্তিটা লাগবে না এখানে। ওয়েল, ফোর্স আমাদের কাছে ফোর্স কত আছে? 5 সাইন 60 ইন্টু 9.8। অলরাইট, আশা করি সবাই বুঝতে পেরেছি। 42.44, ঠিক আছে। আচ্ছা, 4 টু 4.34 কার আসছে, এটা কীভাবে বলতেছে? আচ্ছা, আমার দেখি আমার কোনো ক্যালকুলেশনে ভুল গেছে নাকি, একটু দাঁড়াও। আমি আমার ক্যালকুলেশনটা চেক করি, আবার রিচেক করি। সাইন 60 ইন্টু 5, হ্যাঁ ঠিক আছে, ইন্টু 9.8, তাই না? ওকে, এটা তো 9.8 না, এটা 98 হবে। আচ্ছা হ্যাঁ, 4 টু 4.35। আমার ক্যালকুলেটর দুষ্টুমি করেছে একটু, ওকে ক্ষমা করে দাও, আমাকেও ক্ষমা করে দাও। অলরাইট। 9.8 হবে না, হ্যাঁ 9.8 হবে না, 98 হবে। ছাপায় ভুল হয়েছে একটু, একটা 10 দিয়ে দিল হতো। এই যে আমি তো এফ বের করে এনেছি এখান থেকে। আমাকে একটু বলো তাহলে, আজকের লেকচারে আমরা যা যা পড়িয়েছি, আমরা যতটুকু পড়েছি সবাই বুঝতে পেরেছো কিনা পুরোটুকু? কনসেপ্টগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, বা এতটুকু পরিমাণে কাজে এসেছে কিনা ক্লাসটা, আমাকে একটু জানাও।
4 to 4.35 জুল। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। সবাইকে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে পুরস্কার ঠিক করে দেওয়ার জন্য। অলরাইট অলরাইট অলরাইট। তো ঠিক আছে, সবাই বলছে সবাই একটু রেসপন্স করো ঠিক আছে কিনা সবার কাছে। ফাইন, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ সব বুঝেছি। ঠিক আছে, তাহলে সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের যারা যারা এসএসসি 21 পরীক্ষার্থী, সবার জন্য অনেক অনেক বেস্ট অফ লাক, তোমাদের প্রিপারেশন বেস্ট হোক ইনশাল্লাহ। আর যারা যারা 22 ব্যাচ বা 22 ব্যাচেরও কিন্তু সামনেই পরীক্ষা, বেশি নাই আর 6 মাসের মতো। তো তোমাদের জন্য অনেক অনেক বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আগামীকালকে আমাদের আবার এই সময় তোমাদের সাথে দেখা হবে। আমরা আগামীকালকে শক্তি নিয়ে ডিসকাস করব। তো সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট লেকচারে দেখা হবে।